ড্রামার শুরুতে জিংইউন সেক্ট সম্পর্কে বলা হয়, যেটি হলো সব কাল্টিভেশন সেক্টের প্রধান সেক্ট। সেখানে আমরা ফিমেল লিড জিংইউকে দেখতে পাই, যে কিনা এই সেক্টে 11 বছর ধরে গেট প্রহরীর কাজ করছে। তবে জিংইউর স্বপ্ন ও একদিন এই সেক্টের অনেক বড় পদে যাবে আর সেক্টের মুখ উজ্জ্বল করবে। ওখানেই আমরা জিংইউর সিনিয়র সোয়ানকে দেখতে পাই। তখনই দুজনেই ভিতর থেকে মাস্টারের কথা শুনতে পায়, যে মিংচু নামের একজন স্টুডেন্টকে বকাবকি করছিল। এই হলো মিংচু, এবং যে তার মাথায় ছাতা ধরে আছে সে হলো লু। মাস্টার মিংচুকে বলে, তুমি আমার প্রিয় শিষ্য ছিলে, তোমাকেই পরবর্তী মাস্টার বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি শেষে কিনা এক ডেমন মেয়ের প্রেমে পড়লে। এক্ষুনি এসব কিছুর জন্য ক্ষমা চাও। তবে মিংচু বলে, আমি কোনো ভুল করিনি, তাই ক্ষমা চাইতে পারবো না। এতে মাস্টার রেগে মিংচুকে আঘাত করে। বাইরে থেকে এসব শুনে চিংইউ সুয়ানকে বলে, আপনার কি সত্যি মনে হয় সিনিয়র মিংচু এটা করতে পারে? সুয়ান চিংইউকে এসব কিছু নিয়ে ভাবতে নিষেধ করে। তখনই সেখানে চিংমান নামের একজন ডেমন মেয়ে চলে আসে আর এক প্রকার চিংইউ সুয়ানকে আঘাত করে ভিতরে ঢুকে যায়। তখন সেখানে সেক্টর মাস্টার জিংইয়ান বেরিয়ে আসে। চিংমান বলে, আপনার মতো বুড়োকে আমি এতক্ষণে মেরেই ফেলতাম যদি না আপনি মিংচু এর মাস্টার হতেন। আপনার এত সাহস হয় কি করে মিংচুকে আঘাত করার? মিংচু চিংমানকে সব বলতে নিষেধ করে। চিংমান বলে, চিন্তা করো না, আমি এসে গেছি তোমাকে এখান থেকে নিয়ে যেতে। সেক্টর স্টুডেন্টরা চিংমানকে অ্যাটাক করে। এটা দেখে সুয়ান চিংইউকে সেখানে থাকতে বলে লড়াই করতে চলে যায়, তবে কিছুক্ষণের মধ্যে আহত হয়ে যায়। মাস্টার চিংমানকে মারার জন্য নিজের তলোয়ার বের করে, তবে চিংমান নিজেকে ডিফেন্ড করতে চিংইউকে সামনে ধাক্কা দেয়, যার ফলে চিংইউ আহত হয়ে যায়। চিংইউ আঘাত পেতেই দেখা যায় বাই জিউশি নামের একজন কাল্টিভেটরের বুকে ব্যথা হয়ে ওঠে। এরপরে সিনে দেখা যায় চিংইউ এর এখনো জ্ঞান ফেরেনি। অনেক রাত হয়েছিল বলে সুয়ান সেখান থেকে চলে যায়। মাঝরাতে চিংইউ এর জ্ঞান ফিরে আসে। চিংইউ উঠে যাওয়ার সময় আবারও সেখানে জ্ঞান হারায়। এবার পরের দিন সকালবেলা সিনিয়র জিয়াং এর ডাকে চিংইউ এর জ্ঞান ফেরে। জিয়াং জিজ্ঞাসা করে, এখন কেমন আছো? চিংইউ বলে, এখন একটু ভালো আছি। জিয়াং বলে, তাহলে যাও, আজ তোমার গেট পাহারা দেওয়ার পালা, তাই নিজের ডিউটি পালন করো। চিংইউ বলে, আমাকে একটু দেখুন, আমার শরীরের অবস্থা একটুও ভালো না, আর আমি কিনা এখন ডিউটি করব? জিয়াং এর মন খারাপ হয়ে যায় আর বলে, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। মাস্টার বলেছে যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ ততক্ষণ তোমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। মগের মুল্লুক নাকি? চিংইউ জিয়াং এর থেকে আরও জানতে পারে যে চিংমান আর মিংচুকে মাস্টার অনেক শাস্তি দিয়েছে। এরপর জিয়াং বলে, তুমি কি জানো যে তলোয়ার দিয়ে তোমাকে আঘাত করা হয়েছে সেটার নাম কি? সেটার নাম হলো পার্পল মুন শেভার, যেটা কিনা স্বয়ং ফান জিয়াও এর তলোয়ার। আচ্ছা, তুমি কি এটা জানো ফান জিয়াও আসলে কে? সে হলো গ্রেট মাস্টার, যে কিনা 200 বছর আগে পুরো সেলেস্টিয়াল রিয়েলমে আরোহণ করত। তার রাজত্ব শেষ হলে সে একদিন তার ছোট ভাইয়ের স্বপ্ন এসে বলে যে সে এখন স্বর্গে আছে আর স্বর্গীয় দেবতা দাচেং এর সেবা করছে। চিংইউ এসব শুনতে একদমই ইন্টারেস্টেড ছিল না আর বলে তার অনেক পিপাসা পেয়েছে। জিয়াং তো এসব কথা পাত্তা না দিয়ে নিজের বকবক চালিয়ে যেতে থাকে আর সবশেষে বলে, তোমার যা লাগবে তুমি আমাকে বলবে, তোমার এই বড় ভাই সবসময় তোমার পাশে আছে, একদম লজ্জা পাবে না। এগুলো বলে জিয়াং চলে যায়। চিংইউ তো অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ ও তো জিয়াং এর কাছে পানি চেয়েছিল। যাই হোক, চিংইউ সিনিয়র লু এর কাছে যায় আর বলে ওকে কিছু মেডিসিন দিতে, যা খেয়ে একটু সুস্থ হতে পারবে। কিন্তু লু এখানে ঘোরের মধ্যে ছিল, কারণ মিংচুকে শাস্তি দেওয়া হচ্ছিল। আমরা বুঝতে পারি হয়তো মিংচুকে ও পছন্দ করে। লু সেখান থেকে চলে যাওয়ার আগে চিংইউকে বলে, যদি শরীর বেশি খারাপ হয় তাহলে শিয়াওচু পাহাড়ে গিয়ে গোল্ড ম্যারো ঘাস নিয়ে এসো। এরপর চিংইউ লু এর কথা মতো পাহাড়ে চলে আসে আর উপরে উঠে সেই ঘাস দেখে। তবে সেখানে একটি বানর ছিল যে কিছুতেই চিংইউকে সেটা নিতে দেবে না। চিংইউ বলে, ওই দেখো ওটা কি? বানরটা পিছনে ফিরলেই চিংইউ ঘাস নিয়ে নেয়। এরপর যখন বানরটি সামনে ফিরে ঘাসকে দেখতে পায় না, তখন চিংইউ বলে, আমি কি জানি, আমি তো কিছুই করিনি। বানরটি রেগে চিংইউকে ফেলে দেয়, তবে চিংইউ কম যায় না, বানরের লেজ ধরে টেনে ওকেও ফেলে দেয়। ওরা একেবারে নিচে পড়ার আগে কিছু একটা বানরকে ধাক্কা দেয়, যার ফলে ও একটি গাছের সাথে বাড়ি খায়। আর চিংইউ পানিতে পড়তেই যাবে, তবে কোনো একটি শক্তি ওকে বাঁচিয়ে নেয় আর ও পানির উপরেই ভেসে থাকে। তখন পানির ভিতর থেকে জিউসি বেরিয়ে আসে আর অবাক হয়ে চিংইউকে দেখতে থাকে।
চিংইউ ভয় পেয়ে জিওশির দিকে যাচ্ছিল আর বলে আমাকে বাঁচিয়ে নিন, আমি সাঁতার জানি না। তবে জিওশি ওকে ধাক্কা দিয়ে পানি থেকে পাড়ে ছুঁড়ে মারে আর নিজেও সেখানে চলে যায়। বানরটি তখনও রেগেছিল, তাই জিওশির দিকে পাথর ছুঁড়ে মারে। জিওশিকে বাঁচাতে গিয়ে চিংইউ ওর উপরেই পড়ে যায় আর অনেকটা থতমত খেয়ে যায়। বানরটা লজ্জায় চোখ ঢেকে সেখান থেকে পালিয়ে যায়। চিংইউ জিওশিকে বলে আমি ইচ্ছা করে পড়িনি। আর আপনার নাম কি? জিওশি নিজের নাম বলে। চিংইউ বলে তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। জিওশি বলে ব্যাস এটুকুই, আর কিছু বলতে চাও না? চিংইউ তো কিছু বুঝতে পারে না, আর কিছুক্ষণ ভেবে বলে বুঝেছি, আমি তোমার দায়িত্ব নিতে রাজি আছি। এটা বলেই চলে যায়। জিওশিও অবাক হয়ে তাকিয়ে থাকে। সেক্টে এসে চিংইউ গোল্ড ম্যারো ঘাস খেতে খেতে জিওশির কথাই ভাবছিল। চিংইউ এতক্ষণে জিওশিকে নিজের মনে রাজকুমার বানিয়ে নিয়েছে। তখন সেখানে সোয়ান আসে। চিংইউকে ঘাস খেতে দেখে সোয়ান নিজের আনা মেডিসিন লুকিয়ে ফেলে আর ভিতরে গিয়ে কিছু রোমান্টিক গল্পের বই দেখতে পায়। সোয়ান বলে তোমাকে কতবার বলেছি এসব বই পড়ো না। চিংইউ সোয়ানকে জিজ্ঞাসা করে আচ্ছা বিয়ের গিফটে কত টাকা জিনিস দিতে হয়? মানে চাইনিজদের রীতি হলো বিয়ে করতে হলে বিয়ের গিফট দিতে হবে। সোয়ান বকা দিয়ে বলে এসব নিয়ে না ভেবে কাল্টিভেশনে মনোযোগ দাও। চিংইউ বলে প্লিজ বলুন না। সোয়ান বলে আচ্ছা বলছি, বিয়ের উপহার মন থেকে দিতে হয়। কত টাকার দিলে বা কি পরিমাণ দিলে এটা কোনো ম্যাটার করে না। পরের দিন চিংইউ বিয়ের গিফট নিয়ে জিওশির কাছে আসে। জিওশি জিজ্ঞাসা করে এসব কি? চিংইউ বলে এগুলো আমার সারা জীবনের সঞ্চয়, যা দিয়ে আমি তোমার জন্য বিয়ের গিফট এনেছি। জিওশি বলে আমার জন্যই কেন? চিংইউ বলে বাহ, কাল না বলে গেলাম যে আমি তোমার দায়িত্ব নেব। এটা বলে জিওশিকে ফুল দেয়। জিওশি ফুলটা ভৎস করে দিয়ে বলে ইউ, কখনো তো সততার সাথে কথা বলো। চিংইউ মন খারাপ করে আর বলে আমি জানি তুমি অনেক সুন্দর দেখতে, তার তুলনায় আমি কিছুই না, কিন্তু আমি গল্পের বইয়ে পড়েছি ভালোবাসায় সব কিছু ম্যাটার করে না। তারপরও জিওশিকে চুপ দেখে চিংইউ ভাবে হয়তো জিওশি রাজি না, তাই উপহারগুলো নিতে যায়। কিন্তু তখনই জিওশি উপহারগুলো নিয়ে নেয় আর বলে আমি তোমার প্রপোজালে রাজি হয়েছি, এবার চলো। চিংইউ বলে কোথায় যাব? জিওশি বলে কেন, তুমি না আমার দায়িত্ব নিলে, এখন তো আমি তোমার, তাই তোমার সাথেই যাব আমি। চিংইউ বলে কিন্তু সেক্টে বাইরের লোককে অ্যালাউ করবে না, তাছাড়া তোমার মা বাবা তো তোমাকে নিয়ে চিন্তা করবে। জিওশি বলে আমার মা বাবা নেই, আমার কেউই নেই। চিংইউ অনেক সুইটলি বলে এখন থেকে তোমার জন্য আমি আছি। এরপর ওকে সেক্টে নিয়ে আসে। চিংইউ জিওশিকে চুপ থাকতে বলে, কেউ যেন টের না পায় যে এখানে কেউ আছে। জিওশি বলে যখন লুকিয়ে রাখবে তখন আমার দায়িত্ব কেন নিলে? চিংইউ বলে আমি ভেবেছিলাম 1-2 মাসে একটা ব্যবস্থা করে তোমাকে বিয়ে করব, কিন্তু আজই যে তুমি চলে আসবে এটা তো আমি জানতাম না। জিওশি বলে তোমার ভয় হচ্ছে না? যদি আমি কোনো ডেমন হই তাহলে তোমার অবস্থাও তো মিংচুয়ের মতো হবে। চিংইউ বলে আমার বিশ্বাস তুমি কোনো ডেমন হতেই পারো না, কারণ তুমি তো আমাকে বাঁচিয়েছো। এরপর চিংইউ খাবার নিতে যায়। ওকে এতগুলো খাবার নিতে দেখে সবাই হাসাহাসি করতে থাকে। চিংইউ সোয়ানের কাছে যায় আর বলে আপনার যদি কোনো পুরনো জামা কাপড় থাকে তাহলে আমাকে সেগুলো দিয়ে দেন। সোয়ান জিজ্ঞেস করে কেন? চিংইউ বলে আমি একটা জিনিস বানাবো তাই। সোয়ান এতে রাজি হয়ে যায়। তবে এই পুরনো জামা কাপড় জিওশি ফেলে দেয় আর বলে মরে গেলেও এসব পরবো না। চিংইউ অনেক বুঝিয়েও জিওশিকে রাজি করাতে পারে না। এরপর ও জিওশিকে খাবার খেতে বলে, কিন্তু জিওশি তাতেও না বলে দেয়। কি আর করার। সেদিন রাতে জিওশি খাটে আর চিংইউ নিচে শুয়ে পড়ে। মাঝরাতে জিওশি উঠে চিংইউর কাছে গিয়ে বলে ইউ, তুমি কি সত্যি বিশ্বাস করো আমি তোমাকে আঘাত করব না? এদিকে দেখা যায় লু মেংচু এর জন্য খাবার নিয়ে আসে জেলে। তবে মেংচু লুকে এখানে এভাবে আসতে নিষেধ করে এবং এটাও বলে ও কখনো নিজের কাজের জন্য রিগ্রেট করেনি। এটা শুনে লু কষ্ট পায় আর এটা বলে চলে যায় যে করেই হোক আমি আপনাকে বাঁচাবই। পরের দিন সকালে চিংইউ কাজে চলে গেলে সেখানে জিয়াং আসে আর উকি মেরে ভিতরে স্পষ্ট কিছু না দেখতে পেলেও বুঝতে পারে হয়তো ভিতরে কেউ আছে। কাজ থেকে ফিরতে চিংইউ এর রাত হয়ে যায়। তখনই ও দেখতে পায় লু মিংচুকে নিয়ে পালাচ্ছে। লু যখন চিংইউকে দেখে তখন চিংইউকে সাহায্য করতে বলে। চিংইউ ভয় পেয়ে যায় আর না বলতে যাবে তার আগে সেখানে মাস্টাররা চলে আসে। চিংইউ মাস্টারকে বলে আমি কিছুই করিনি, আমি তো শুধু এখান থেকে যাচ্ছিলাম। জিয়াং বলে মাস্টার ওর কথা বিশ্বাস করবেন না,
আমি নিজে দেখেছি ও নিজের রুমে এক ছেলেকে রেখেছে, হয়তো সে কোনো ডেমন। ব্যাস, এবার ওদের তিনজনকে জেলে পুরে দেওয়া হয়। মেংচু চিংইউ এর কাছে ক্ষমা চায়, ওর জন্যই আর চিংইউর এই অবস্থা। মেংচু জিজ্ঞাসা করে, কিন্তু তুমি কি সত্যি নিজের ঘরে কাউকে রেখেছো? উত্তরে চিংইউ কিছু বলে না। দেখতে দেখতে ভোর হয়ে যায়। চিংইউ বাদে বাকিরা ঘুমিয়ে পড়েছে। তখনই সেখানে জিওশি চলে আসে। এদিকে আমাদেরকে সাঙ্গুয়ান নামের একজন স্টুডেন্টকে দেখানো হয়, যে মাস্টারকে বলে চিংইউর রুম তল্লাশি নেওয়ার পর এটা পরিষ্কার যে সেখানে কেউ ছিল। মাস্টার বলে, যেই থাকুক না কেন তাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। এতে সাঙ্গুয়ান আর জিয়াং সেখান থেকে চলে যায়। সুয়ানকে মাস্টার বলে, 3 বছর হয়েছে তুমি সাধারণ প্রহরীর কাজ করছো, এখন তোমার কামব্যাক করা উচিত। তবে সুয়াদ দেখো চিংড়ির কথা ভাবে এবং মাস্টারকে নিষেধ করে আর বলে, 3 বছর আগে আমি আমার সব কিছু ডিস্ট্রয় করে ফেলেছি, তাই এখন আর কামব্যাক করে আপনাদের সমস্যা বাড়তে চাই না। এদিকে জিওশিকে এখানে দেখে চিংড়িও বলে, এক্ষুনি আমার সাথে চলো, সবার কাছে প্রমাণ করতে হবে তুমি কোনো ডেমন না। আবার মন খারাপ করে বলে, তারপরও আমাদের ভালোবাসা কেউ মেনে নেবে না। জিওশি বলে, আর আমি যদি কোনো ডেমন হই তখন কি হবে? চিংইও বলে, মানে? জিওশি বলে, সেটা তোমার আমাকে প্রপোজ করার আগে ভাবা উচিত ছিল। চিংইও জিজ্ঞাসা করে, তার মানে তুমি ইনলিন সেক্টর একজন ডেমন? জিওশি হ্যাঁ বলে। এতে চিংইওর মুখ বন্ধ হয়ে যায়। চিংইও জিওশিকে বলে, আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব না, তুমি চলে যাও। জিওশি বলে, তুমি সত্যিই চাও যে আমি এখান থেকে চলে যাই? চিংইও হ্যাঁ বলে। জিও সেতে মন খারাপ করে চলে যায়, আর চিংড়িওর অনেকটা কষ্ট হয়। এরপর চিংড়িওকে মাস্টারের কাছে নেওয়া হয়। এখানে মাস্টার চিংড়িওর উপরে অনেক রাগ দেখায় আর বলে, তুমি যাকে লুকিয়ে রেখেছিলে তার পরিচয় কি? সে কোন সেক্ট থেকে বিলং করে? চিংড়িও বলে, আসলে সে আমাকে বাঁচিয়েছিল, তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি। চিংড়িও সত্যিটা বলে দেয় যে সে একজন ইনলিন সেক্টের ডেমন। এটা শুনে মাস্টারের মাথা তো পুরোই নষ্ট হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তার নাম কি। চিংইও বলে তার নাম হচ্ছে জিওশি। এটা শুনে সব মাস্টাররা অবাক হয়ে যায়। মাস্টার বলে, তোমার সাহস হয় কি করে এত বড় মিথ্যা বলার? জিওশি, এটা তো স্বর্গীয় দেবতা দাচেং এর নাম। চিংইও বলে, আমি মিথ্যা বলিনি, কিন্তু মাস্টাররা এটা বিশ্বাস করে না, আর এত বড় মিথ্যা বলার জন্য ওকে পানিশমেন্ট দিতে বলে। জিয়াং তো এদিকে সবার সাথে চিংইওকে নিয়ে মজা করছিল যে কত বড় মিথ্যাবাদী। চিংইও বলে কিনা ওর মতো একটা লো ক্লাস স্টুডেন্টের সাথে নাকি স্বর্গীয় দেবতা দাচেং থাকতে এসেছিল। সুয়ান চিংইওকে বাঁচাতে যেতে চায়, তবে সাংগুয়ান ওকে যেতে দেয় না, কারণ এটা মাস্টারের আদেশ। এদিকে চিংইওকে পানিশমেন্ট দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। মাস্টার ওকে চিরজীবনের জন্য সেক্ট থেকে বহিষ্কার করে দেয়। চিংইও বলে, এটা তো অন্যায়, সিনিয়র মেংচুকে তো এখনো কিছুই করা হয়নি, তাহলে আমাকে কেন এত বড় শাস্তি দেওয়া হচ্ছে? মাস্টার বলে, কারণ সে তোমার মতো এত বড় মিথ্যা বলেনি। এটা বলে মাস্টার চিংইউকে পানিশমেন্ট দিতে থাকে। চিংইউ কষ্টে চিৎকার করে ওঠে। তখনই জিউসি এসে ওকে বাঁচিয়ে নেয়। চিংইউ বলে, তুমি কেন এখানে আসতে গেলে? এটা বলেই জ্ঞান হারায়। মাস্টার বলে, আচ্ছা তাহলে তুমিই সেই ডেমন। এটা বলেই অ্যাটাক করে, তবে জিওসির সাথে পারে না। তখনই সেখানে সবার বড় মাস্টার উই চলে আসে। মাস্টার জিংয়ান বলে, আপনি হঠাৎ এখানে? মাস্টার উই বলে, যদি না আসতাম তাহলে তো অঘটন আজ একটা ঘটেই যেত। এটা বলে জিওশিকে গ্রিটিং করে আর লর্ড দাচেং বলে ডাকে। সবাই অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার মানে চিংইউ সত্যিই বলেছিল। মাস্টার উই জিজ্ঞাসা করে, আপনি এখানে হঠাৎ কেন এসেছেন? উত্তরে জিওশি জানায়, আমার স্পিরিচুয়াল পার্টনারকে নিতে। এরপর যখনই চিংইউর জ্ঞান ফিরে দেখতে পাই সেক্টের সবাই ওর সাথে অনেক ভালো আচরণ করছে। তখন জিয়াং সেখানে আসে আর চিংইওকে অনেক আদর করতে থাকে, এমনকি চাও সার্ভ করে দেয়। জিয়াংয়ের কর্মকাণ্ড দেখে সাংগুয়ান আর সুয়ান তো পুরোই অবাক। এবার মাস্টার চিংইওকে ডেকে পাঠায়। চিংইও সবাইকে গ্রিট করে। তখনই সেখানে জিওশিকে দেখে অবাক হয়ে যায়। মাস্টার বলে, তুমি লর্ড ডাচেংকে কেন গ্রিট করলে না? চিংইও অবাক হয়ে যায় আর ভাবে তাহলে এ সত্যি স্বর্গের দেবতা। মাস্টার জিওশিকে জিজ্ঞাসা করে, আপনি শিওর তো যে চিংইউই সেই মেয়ে? জিওশি বলে, হ্যাঁ। মাস্টার তখন বলে, আপনি একদম ঠিক মেয়েকে চয়েস করেছেন। এটা বলে সে চিংইউর অনেক প্রশংসা করতে থাকে, যেটা শুনে চিংইউ তো পুরোই অবাক যে আজ সূর্য কোন দিক থেকে উঠলো। সবশেষে মাস্টার বলে, চিংইউ তো আমাদের সেক্টর 3000 স্টুডেন্টের রোল মডেল,
এবং আইডল। চিংইও এটা শুনে হাসি আটকে রাখতে পারে না আর বলে, সত্যি? মাস্টার উই বলে, লর্ড, তো আপনি বিয়ে কবে করবেন বলে ঠিক করেছেন? জিওসি বলে, আমি তো চিংইওর দেওয়া উপহার গ্রহণ করেছি, এখন বাকিটা আপনারাই ঠিক করুন যে কবে বিয়ে দেবেন। চিংইও তো কিছুই বুঝতে পারে না, বেশি কিছু জিজ্ঞেস করবে তার আগে জিওসি চলে যায়। এরপর আমরা একটা পাখিকে সেক্টর আশেপাশে ঘুরতে দেখি। সুয়ান চিংইওকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি জিওসিকে পছন্দ করো? চিংইও বলে, হুম, তাকে অপছন্দ করার কোনো কারণই নেই। এটা শুনে সুয়ান অনেকটা কষ্ট পায়। পরের দিন থেকে সবাই মিলে চিংইওকে একদম রাজরানীর মতো ট্রিট করতে থাকে। চিংইও এসব দেখে থতমত খেয়ে যায়। এরপর চিংইওর সাথে ওর মাস্টার চিংইয়ান দেখা করতে আসে। মূলত এখানে সবারই আলাদা আলাদা মাস্টার থাকে, তবে মাস্টার চিংইয়ান একটু বেপরোয়া আর ঠোঁটকাটা স্বভাবের। সে চিংইওকে জিজ্ঞাসা করে, তুমি কি এই বিয়েতে রাজি? চিংইও বলে, অবশেষে কেউ তো জিজ্ঞাসা করলো আমি কি চাই। চিংইও বলে, আসলে আমি এটা নিয়ে ভয় পাচ্ছি, সে তো একজন স্বর্গের দেবতা আর আমি শুধু একজন সাধারণ শিষ্য, আমি কি তার যোগ্য হতে পারবো? মাস্টার ওকে এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে আর বলে, এমনিতেও তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তারপরও যখন লর্ড তোমাকে চুজ করেছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই যা করবে ভেবে চিন্তে করো। এদিকে সেই পাখি সোজা স্বর্গে জিউসির কাছে আসে। আসলে জিউসি ওকে চিংড়ির উপরে নজর রাখতে পাঠিয়েছিল। পরে দেখা যায় চিংড়ু সেই জায়গায় এসে জিউসিকে ডাকতে থাকে। জিউসিও হাজির হয়ে যায়। চিংড়ু জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকেই কেন নিজের স্পিরিচুয়াল পার্টনার হিসেবে চয়েস করলে? জিউসি বলে, কারণ তোমাকে যোগ্য মনে হয়েছে তাই। চিংড়ু বলে, এর মানে তুমিও আমাকে পছন্দ করো? জিউসি কোনো উত্তর দিতে পারে না আর বলে, আমি তোমার বিয়ের উপহার গ্রহণ করেছি তাই আমি তোমাকে বিয়ে করছি। চিংড়ু জিজ্ঞাসা করে, তো বিয়ের উপহার গ্রহণ কেন করেছিলে? জিউসি বলে, কারণ তুমি ওগুলো আমাকে দিয়েছিলে। চিংড়ু বলে, এর মানে তুমিও আমাকে পছন্দ করো? অবস্থা বেগতিক দেখে জিউসি পালিয়ে যায়। চিংড়ু চিৎকার করে বলতে থাকে, আমি বুঝতে পেরেছি তুমিও আমাকে পছন্দ করো, আমি সবটুকু দিয়ে চেষ্টা করব তোমার যোগ্য হয়ে ওঠার। এদিকে সুয়ানের মন খারাপ ছিল। সাংগোয়ান এসে ওকে সান্ত্বনা দেয়। অতীতে সুয়ান যখন একটি ডেমনিক পাখির সাথে লড়াই করতে গিয়েছিল তখন আহত হয়ে নিজের সকল পাওয়ার হারায়। এই জন্যই ও সামান্য প্রহরীর কাজ করছে গত 3 বছর ধরে। এবার সেখানে চিংইউ আসে আর সুয়ানকে বলে যাতে সুয়ান ওকে বিভিন্ন ধরনের স্পেল আর কাল্টিভেশন করা শেখায়। সুয়ান রাজি হয়ে যায়। চিংইউ সুয়ানের জন্য অনেকগুলো ম্যাজিক্যাল পিল এনেছিল যেগুলো খেলে সুয়ান তাড়াতাড়ি রিকভার করতে পারবে। সুয়ান প্রথমে সেটা নিতে না চাইলেও চিংইউ জোরাজোরিতে রাজি হয়ে যায়। পরের দিন সকল মাস্টার এবং স্টুডেন্টরা একজোট হয়। তখন সেখানে চিংইউ বিয়ের পোশাকে চলে আসে। চিংইউ সেখানে গেলে মাস্টার ওকে সেক্টের তলোয়ার হাতে তুলে দেয়, যেটার নাম ইউন ছিল। মূলত এটাই সেই পার্পল মুন সেবার। চিংইউ আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে, যেটা দেখে সুয়ান তো অনেক বেশি মন খারাপ করে ফেলে। চিংইউ অবশেষে সব কিছুর দিকে একবার চোখ বুলিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় চিংইউকে স্বর্গে নিয়ে আসা হয়, যেখানে ওর চাংতু আর নিংয়ানের সাথে পরিচয় হয়। চাংতু হলো জিওসির সার্ভেন্ট আর নিংয়ানকে চিংইউর দাসী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চিংইউ প্রথমেই জিজ্ঞেস করে জিওসি কোথায়। চাংতু বলে, আসলে লর্ড তো এখানে না, বরং মেইন প্যালেসে থাকে। সে আজ এখানে আসতে পারবে না কারণ তার জরুরি কাজ আছে। তবে চিংইউ কিছুতেই মানবে না আর চাংতুকে তাড়াতাড়ি জিওসিকে ডেকে আনতে বলে। আজ ওদের বিয়ের প্রথম দিন বলে কথা। চাংতু জিওসির কাছে যায় এবং সব খুলে বলে, তবে জিওসি না বলে দেয়। তখন অতীতের কথাও মনে করতে থাকে, যেখানে আমরা দেখতে পাই জিওসি ডিভাইন লর্ড ইউকে বলে, তুমি সেলেস্টিয়াল আর্টিফ্যাক্ট নষ্ট করেছো, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নষ্ট করেছো, এরপরও কি তুমি নিজের ভুল স্বীকার করবে না? ইউ বলে, আমার জীবনের সব থেকে বড় ভুল তো তুমি। এটা বলে আত্মহত্যা করে নেয়। জিউসি ওকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না। এবার এই ইউ কিন্তু চিংইউর মতো দেখতে ছিল। এদিকে চিংইউ তো এখনো জিউসির জন্য অপেক্ষা করছিল, তবে জিউসি আসে না। চিংইউর অনেকটা খিদে পায়, তাই নিংয়ান ওকে কিছু ফল এনে দেয়। ফলগুলো অনেক টেস্টি ছিল। নিংয়ান বলে, আমি জিয়ানমো গাছের স্প্রিট আর এগুলো আমারই ফল। এটা বলে নিংয়ান নিজের গাছ রূপে চলে আসে, যেটা দেখে চিংইউ অবাক হয়ে যায়। এতক্ষণ হয়ে গেলেও জিওসি না আসায় চিংইউ সিদ্ধান্ত নেয় নিজেই জিওসির কাছে যাবে। নিংয়ান তাকে আটকায় আর বলে, ওখানে যাওয়া এত সোজা না।
নিংয়ানোকে তিয়ানমো টাওয়ার দেখায় আর বলে ওখানে যেতে হলে বিশাল জঙ্গল পার হতে হবে, কিন্তু আপনি তো উঠতেই পারেন না, তাহলে আপনি কি করে যাবেন? তারপরও চিংড়িও জেদ করে আর বলে দরকার হয় ও হেঁটে জঙ্গল পার করবে। এবার ও নিংয়ানের শেকড় বেয়ে নিচে নামে। এই জঙ্গল পার হতে কমপক্ষে 10 দিন তো লাগবেই। চিংড়িও যেতে থাকে। এরপর ডেমনদের স্টোন ফরেস্টে পৌঁছায়। তখনই সেখানে 3 ডেমন ভাই চলে আসে, যারা কিছুতেই নিজেদের চোখ খুলছিল না। চিংড়ু এর কারণ জিজ্ঞেস করলে ওরা বলে ওরা অনেক বছর আগে এখানে এক মহিলা এসেছিল। সে আমাদের সাথে একটা বাজি ধরে, যে আগে চোখ খুলবে সেই বাজি হেরে যাবে। চিংড়ু জিজ্ঞাসা করে তো সেই মহিলা কোথায়? ওরা বলে মহিলাটি নাকি বাড়ি চলে গিয়েছে এবং এটাও বলে গিয়েছে যদি মহিলাটি নিজের চোখ খুলে ফেলে তাহলে আবারও ফিরে আসবে এবং আমাদেরকে জানাবে আর হার স্বীকার করবে। এদের এই কথা শুনে চিংড়ু বুঝে যায় এরা কত বড় লেভেলের বলদ গরু। তবে এই 3 ভাই আবার মেয়েদেরকে সহ্য করতে পারে না, বিশেষ করে তাদেরকে টার্গেট করে যারা উঠতে পারে না। চিংড়ু বলে আমি লর্ড ডাচেং এর বউ, তোমরা আমাকে কিছু করতে পারবে না। ওরা বলে তাহলে তো তোমাকে মরতেই হবে। এটা বলে চিংড়ুকে আঘাত করে, যার ফলে চিংড়ু জ্ঞান হারায়। 3 ভাই বুঝে যায় যে জিওশি এখানে আসছে, তাই তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। এরপর সেখানে কেউ একজন আসে। চিংড়ু এর জ্ঞান ফিরলে দেখতে পায় ও এখন অন্য এক জায়গায় আছে। এদিকে আমরা রাজসভার সিন দেখি, যেখানে পুইওয়ান জিওশিকে বলে সিংনানকে জেল থেকে ছাড়া একদমই উচিত হয়নি। যদি সে আবার ও নির্দিষ্ট স্কেলে ক্ষতি করার চেষ্টা করে তাহলে কি হবে? ইয়ংশু পুইওয়ানকে ফাও চিন্তা করতে নিষেধ করে আর বলে লর্ড ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। তখনই সেখানে চিংড়ু চলে আসে। সবাই চিংড়ুকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা এই প্রথমেই মেয়েকে এখানে দেখছে এবং সবাই এটাও বলে বিনা অনুমতিতে এখানে ঢোকার কারণে ওকে শাস্তি দেওয়া হবে। চিংড়ু মন খারাপ করে চলে যাচ্ছিল, তবে জিওশি টেনে ওকে নিজের কাছে নিয়ে আসে এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয় এটা হচ্ছে আমার বউ। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় এবং চিংড়ু অনেকটা খুশি হয়ে যায়। এরপর ওরা রুমে আসে। জিওশি জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? চিংড়ু তখন তাড়াহুড়ো করে ব্যাগ থেকে একটি জামা বের করে, যেটা ও নিজে পছন্দ করে জিওশির জন্য কিনেছিল। তবে জিওশি বলে আমি মানুষদের জামা কাপড় পরি না। চিংড়ু আবার কিছু ফল বের করে, যেটা ও শিয়াওজিউ পাহাড় থেকে এনেছিল, কেননা এই ফল জিওশি অনেক পছন্দ করত। জিওশির মনে পড়ে যায় অতীতের কথা, যেখানে ইউওকে গাছ থেকে ওর এই প্রিয় ফল পেড়ে দেয়। জিওশি রেগে চিংড়ুর হাত ধরে টান দেয় আর বলে তুমি পুরনো কথা তুলে আবারও আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। চিংড়ু বলে এসব আপনি কি বলছেন? জিওশি নিজেকে শান্ত করে আর বলে তুমি কি শুধু এগুলো দিতে এখানে এসেছিলে? চিংড়ু বলে না, আমি এখানে এসেছি বিয়ের প্রথম রাত তোমার সাথে কাটাতে। জিওশি ওকে নিজের কাছে টেনে নেয় আর বলে তো চলো শুরু করা যাক। যখনই চিংড়ুকে কিস করতেই যাবে তখনই চিংড়ু ওকে থামিয়ে দেয় আর জিজ্ঞাসা করে তুমি আগে এটা বলো তুমি আমার প্রেমে কখন পড়লে? জিওশি বিরক্ত হয়ে বলে এটা কি এখন জরুরি ছিল? চিংড়ু বলে হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবাসি। জিওশিকে চুপ দেখে চিংড়ু বলে আচ্ছা চলো তাহলে শুরু করা যাক, কিন্তু জিওশি ওকে অজ্ঞান করে দেয়। এরপর যখন চিংড়ুর জ্ঞান ফেরে তখন চাংতু ওর জন্য খাবার নিয়ে আসে আর বলে আপনাকে আপনার মহলে ফিরে যেতে বলেছে লর্ড। চিংড়ু যেতে চাচ্ছিল না, তবে চাংতু বলে এটা লর্ডের আদেশ। এরপর চাংতু জিওশিকে গিয়ে ফানজিওয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র দেয়। তবে জিওশি বলে সে প্রত্যেক বছরই নতুন নতুন বিয়ে করে, তাই এটাকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। এদিকে চিংড়ু একাই জঙ্গল দিয়ে ফেরত যাচ্ছিল, তবে আবারও রাস্তা হারিয়ে ফেলে। তখন সেখানে একটি মেয়েকে দেখে যে অনেক ভয় পেয়েছিল। চিংড়ু জিজ্ঞাসা করে তুমি ভয় কেন পাচ্ছ? মেয়েটি কিছু না বলেই পালিয়ে যায়। তখন সেখানে বিয়ের পালকি সহ বরযাত্রী চলে আসে। এটা হচ্ছে ফানজিয়াও, যার আজ বিয়ে, তবে বউ পালিয়েছে। এখন চিংড়ুকে দেখে সবাই মনে করে হয়তো চিংড়ু সেই বউ। চিংড়ু বলে না না, আমি সে নই, সে তো এদিক দিয়ে পালিয়েছে। তবে কেউ এটা বিশ্বাস করে না আর ওকে জোর করে পালকিতে তুলে নেয়। প্রাসাদে নিয়ে ওকে জোর করে বউ সাজানো হয়। ফানজিয়াও বলে আমি তোমার পরিবারকে অনেক টাকা দিয়েছি, তাছাড়া আমি তো তোমাকে বলেইছি যে তোমার অনেক খেয়াল রাখবো। এরপর ওরা সবাই মিলে জোর করে চিংড়ুকে দিয়ে বিয়ের রিচুয়াল করাতে থাকে। বিয়ে সম্পূর্ণ হতেই যাবে তার আগে সেখানে জিওশি চলে আসে। জিওশিকে দেখে চিংড়ু ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ফানজিয়াও যখন বুঝতে পারে যে ও কত বড় ভুল করে ফেলেছে তখন তাড়াতাড়ি জিওশির কাছে ক্ষমা চায়
আর বলে আপনি যদি চান তাহলে ম্যাডামের কাছেও আমি ক্ষমা চাবো। তবে জিওশির মনে হচ্ছিল চিংইও এসব ইচ্ছা করেই করেছে। এদিকে জাংতু চিংইওকে জানায় জো এখন থেকে এই প্যালেসে থাকতে পারবে, যেটা শুনে চিংইও অনেক খুশি হয়ে যায়। জাংতু ওকে ইয়ান ইউ হলে নিয়ে যায়, যেখানে ওর থাকার ব্যবস্থা করা হয়েছে। চিংইও ঘুরে ঘুরে সব দেখতে থাকে। তবে আলমারি খুলতেই তংজিন নামে একটি ছেলেকে দেখতে পায়। তংজিন বলে আমাকে একটা গল্প শোনাও তো। চিংইও না বলে দেয়। তংজিন বলে ঠিক আছে, তাহলে আমি একটি গল্প বলি। একদা এক সাধারণ মেয়ে ছিল, যে কিনা স্বর্গের দেবতাকে পটিয়ে তাকে বিয়ে করে নেয়। এরপর চলচাতুরি করে তার প্যালেসে থাকতেও শুরু করে। এবার এটা তো চিংইওর নিজের গল্প ছিল, তাই ও বিরক্ত হয়ে কান চেপে ধরে। টংজিন বলে আরে শোনো তো। তারপর কি হয়, যখন ওই মেয়ে ইয়ান ইউ হলে থাকতে আসে, তখন তংজিন নামে একটি বাচ্চা ছেলে ওর মাথা চিবিয়ে খেয়ে নেয়। এটা বলার সাথে সাথে তংজিন হা করে নেয়। তবে চিংইওর কোনো ক্ষতি করার আগে নিংয়ান এসে তাকে বাঁচিয়ে নেয় আর বলে ও একটা ছোট্ট ডেমন, ওকে ভয় পাওয়ার দরকার নেই। এরপর চিংইও জিওশির সাথে দেখা করার জন্য যায়। তবে গেট প্রহরীদের মধ্যে এটা নিয়ে ঝগড়া বেঁধে যায় যে কে চিংইওকে ভিতরে নিয়ে যাবে। দেখতে দেখতে ভোর হয়ে যায়, তবে ওদের ঝগড়া আর থামে না, যেটা দেখে চিংইও হতাশ হয়ে চলে আসে আর মন খারাপ করে বসে থাকে। কিছুতেই সময় কাটছিল না, তাই গল্পের বই পড়তে শুরু করে। এরপর দেখা যায় চিংইও চিঠি লিখে পাঠিয়েছিল, যেখানে অনেক রোমান্টিক কথা লেখা ছিল। এটা দেখে সভাসদরা হাসতে থাকে। জিওশি যখন এটা দেখে অনেকটা অস্বস্তিতে পড়ে যায় আর কিছু না বলেই চলে যায়। ফানজিও বলে তোমরা যাই বলো না কেন, আমাদের ম্যাডাম কিন্তু অনেক রোমান্টিক। সবাই মুখ চেপে হাসতে থাকে। চিংইও গল্পের বই পড়ছিল, তখন সেখানে জিওশি আসে আর বলে এসব রোমান্টিক বই একটু কম করে পড়ো। এটা বলেই চলে যায়। চিংইও তো রেগে যায় যে এভাবে কি করে চলে গেল। ও কতক্ষণ ধরেই না জিওশির জন্য অপেক্ষা করেছে। রাতে লুকিয়ে আবারও জিওশির সাথে দেখা করতে যায় এবং অনেক রোমান্টিক কথা বলতে থাকে। জিওশি বলে একদম ওসব বই পড়ে আমার সাথে কথা বলতে আসবে না, আর কি মতলব নিয়ে এসেছো সেটা বলে ফেলো। চিংইও বলে আসলে আমি চাই যাতে তুমি আমাকে স্পেল আর ম্যাজিক ইউজ করা শেখাও। জিওশি বলে আমি কেন? চিংইও বলে কারণ তুমি আমার স্বামী, তোমার কাছে ছাড়া আর কার কাছে শিখবো। জিওশি এতে রাজি হয়। এই খুশিতে চিংইও বলে আমাকে একটা কিসে দিয়ে দাও। তবে দেখা যায় জিওশি চিংইওকে ধাক্কা মেরে বের করে দেয়। পরের দিন থেকে চিংইওর প্র্যাকটিস শুরু হয়ে যায়। জিওশি বুঝতে পারে যে চিংইওর পাওয়ার খুবই উইক, তবে অনেক চেষ্টার পরে ম্যাজিক দিয়ে আগুন জ্বালাতে সক্ষম হয়। এটা দেখে জিওশি অবাক হয়ে যায়। চিংইও এক্সাইটেড হয়ে জিওশিকে সেটা দেখায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওটা নিভে যায়। জিওশি তখন চিংইওকে বাইজিং ফায়ার দেখায়, যেটা দেখে চিংইও অনেকটা খুশি হয়ে যায়। অতীতে দেখা যায় জিওশি এবং ইউ একসাথে বাইজিং ফায়ার নিয়ে প্র্যাকটিস করছিল। পরের দিন দেখা যায় ফল খেতে খেতে চিংইও এর মুখে অরুচি হয়ে গেছে। তবে এই স্বর্গে তো রান্নাঘর নেই যে ও রান্না করবে, তাই জিওশির কাছে গিয়ে অনেক বুঝিয়ে একটা রান্নাঘর তৈরির পারমিশন নিয়ে নেয়। চাংতু এসে বলে লর্ড মিস লিং দেখা করতে এসেছে। এটা শুনে তাড়াহুড়ো করে জিওশি চলে যায়। চিংইও ভাবে এই মিস লিংকে, যার জন্য এত তাড়াহুড়ো করছে। মিস লিংকে দেখানো হয় যে 81 বছর পর নিজের মিশন কমপ্লিট করে ফিরে এসেছে। জিওশি তাকে বাহবা দেয় এবং এই প্যালেসে থাকার অনুমতি দেয়। লিং আসলে ফানজিয়াও এর মেয়ে। তখনই সেখানে চা নিয়ে চিংইও আসে। চাংতু চিংইওকে লিং এর সাথে পরিচয় করিয়ে দেয়। জিওশি চিংইওকে বিয়ে করেছে জানতে পেরে লিং অনেক বেশি রেগে যায়, তবে কিছু বলতে পারে না। চিংইও এসবে পাত্তা না দিয়ে ভিতরে চলে যায় চা নিয়ে। জিওশি দেখে চা তো পুরোই ঠান্ডা। আসলে চিংইও রেগে ইচ্ছা করে এটা করেছে। জিওশি জিজ্ঞেস করে এখানে কেন এসেছো। চিংইও বলে আমি দেখতে চেয়েছিলাম যে কে এই লিং, যার জন্য এত তাড়াহুড়ো করে এখানে এসেছো। জিওশি বলে তুমি ভুল ভাবছো, আমি শুধু অফিসিয়াল কাজের জন্য এখানে এসেছি। এটা শুনে চিংইও তো খুশি হয়ে যায় আর বলে আচ্ছা তাহলে অপেক্ষা করো, আমি এক্ষুনি চা গরম করে আনছি। এই কাণ্ড দেখে জিওশি নিজের হাসি আটকে রাখতে পারে না। এদিকে লিং নিজের বাবার উপরে রাগ করে এবং বলে জিওশি যে বিয়ে করেছে এটা আমাকে কেন জানাওনি। পাঞ্জিয়া বলে আসলে সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আমি নিজেও এ বিষয়ে জানতাম না। রাতের বেলা দেখা যায় লিং কিছু ম্যাজিক করে একটি ছায়া মূর্তিকে ডাকে আর বলে যাও ওকে শেষ করে দাও। ওই ছায়া সোজা চিংইওর কাছে যায় এবং ওকে মারতে যায়।
তবে তখনই চিংড়িওর ঘুম ভেঙে যায় আর কোনো মতে আঘাত থেকে বেঁচে যায়। চিংড়িও নিজেকে রক্ষা করতে ইউন তলোয়ার বের করে, তবে যেহেতু ও সেটা ইউজ করতে পারতো না, তাই ওই ছায়ার সাথে পেরে ওঠে না এবং কোনো মতে সেখান থেকে পালাতে থাকে। এদিকে ফানজিয়াওয়ের বারবার মনে হচ্ছিল লিং কোনো না কোনো গড়বড় করবে, তাই মেয়ের উপরে নজর রাখতে আসে। কিন্তু তখনই খেয়াল করে লিংয়ের তো কোনো ছায়া নেই। ফানজিয়াও বুঝে যায় লিং চিংইওকে মারতে পাঠিয়েছে, তবে লিং এর এতে কোনো যায় আসে না। এদিকে পালাতে গিয়ে চিংইও খাদের কাছে চলে আসে। ছায়াটি ওকে অ্যাটাক করলে চিংইও নিচে সিক্রেট পুলে পড়ে যায়, যেখানে পুল থেকে একটি হোয়াইট স্নেক বেরিয়ে আসে এবং অবাক হয়ে চিংইওর দিকে তাকিয়ে থাকে। তবে বেশি কিছু হবে তার আগে সেখানে জিউসি চলে আসে এবং তাড়াতাড়ি সাপটিকে আবারও পানির ভিতরে ঢুকিয়ে দেয়। জিউসি রেগে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? চিংইও বলে, আসলে একটা ছায়া আমাকে তাড়া করেছিল ছুরি নিয়ে এবং পালাতে গিয়ে আমি এখানে পড়ে গেছি। জিউসি বলে, মিথ্যা বলো না, আর তুমি এটা বলো যে পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে তোমার কেমন লাগলো? চিংইও তো কিছু বুঝতে পারে না। জিউসি রেগে ওর গলা চেপে ধরে আর বলে, কতদিন নাটক করবে, এবার তো সত্যি স্বীকার করো। আচ্ছা, তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো যে আমাকে আবারও মারতে এসেছো, নাকি আবারও আমাকে সিল করতে এসেছো? চিংইউ এর অনেক কষ্ট হচ্ছিল, তাই জ্ঞান হারায়, তবে জিউসি ওকে ধরে নেয়। এরপর সুয়ানকে দেখতে পাই। মাস্টার ওর কাছে এসে চি ইয়াং ফলের বিষয়ে বলে যে ওটা দিয়ে সুয়ান আবারও রিকভার করতে পারবে। সুয়ান এতে খুশি হয়ে যায়। চিংইউয়ের এখনো জ্ঞান ফেরেনি। চাংতু জিউসিকে বলে, ম্যাডাম বলেছিল তাকে নাকি কোনো ছায়া মারতে চেয়েছিল, কিন্তু তল্লাশি নেওয়ার পরে আমরা তেমন কিছুই পাইনি। এতে জিউসি চিন্তায় পড়ে যায়। আগুনে ঘি ঢালতে লিং বলে, এমনও তো হতে পারে হয়তো লেডি চিংইউ ইচ্ছা করে সিক্রেট পুলে গিয়েছিল এবং ধরা পড়ে যাওয়া এখন বাহানা দিচ্ছে। ব্যাস, জিউসির সন্দেহ আরও বেড়ে যায়। জিউসি সবাইকে আদেশ দেয় আরও ভালো করে ইনভেস্টিগেশন করতে। এদিকে চিংইউয়ের জ্ঞান ফিরে আসে। চিংইউ এটা ভেবে মন খারাপ করে ফেলে যে হয়তো জিউসি ওকে ভালোবাসে না, তাহলে কেন ওকে বিয়ে করলো। এরপর আমরা দেখতে পাই জিউসির কাছে চাংতু আসে এবং বলে, তাড়াতাড়ি চলুন, নরকের যে সিলটি আপনি দিয়েছিলেন সেটা নড়বড়ে হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে জিউসি সেখানে যায় এবং সিলটি আবারও ঠিক করে দেয়। ভিতর থেকে তখন একটি মেয়ের আওয়াজ শোনা যায়, যে জিউসির উপরে হাসতে থাকে এবং জিজ্ঞেস করে, তুমি কি ওকে মেরে ফেলেছিলে? এটা বলে আরও হাসতে থাকে, তবে সব কিছুতে ওরা পাত্তা দেয় না। এরপর দেখা যায় জিউসি তংজিনকে ধরে নিয়ে আসে এবং বলে, তুমি তো সব সময় চিংইউর পাশাপাশিই থাকো, তো বলো সেদিন রাতে কি হয়েছিল? টংজিন বলতে না চাইলে জিউসি ওর কান টেনে ধরে এবং ওকে বলে, যদি তুমি বলতে রাজি হও তাহলে তোমাকে আমি এখান থেকে মুক্ত করে দেব। টংজিন এবার বলতে রাজি হয়ে যায় এবং বলে, সেদিন রাতে আমি একটি কালো ছায়াকে দেখেছিলাম যার হাতে একটি ছুরি ছিল এবং সে চিংইউকে মারার চেষ্টা করছিল। এটা শুনে তখন জিউসি বুঝতে পারে চিংইউ আসলে সত্যি কথাই বলেছিল। এরপর সেখান থেকে তংজিনকে ছেড়ে দেওয়া হয়। তংজিন যেতে যাবে, তবে তখনই সেখানে চলে আসে জিউসি। জিউসি বলে, আমি বলেছিলাম তোমাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়েছি, কিন্তু এটা তো বলিনি যে তোমাকে আবারও বন্দি করতে পারবো না। এটা বলে ওকে আবারও ভিতরে পাঠিয়ে দেয় এবং জিউসি এটা করেছিল যাতে ও চিংড়ির উপরে নজর রাখতে পারে। তখন সেখানে চাংতু আসে। চাংতু জিউসিকে বলে, আপনাকে দেখে আগের থেকে অনেকটা উইক মনে হচ্ছে। এটা শুনে জিউসি ভাবতে শুরু করে। পরের দিন সকালবেলা যখন চিংইউর ঘুম ভাঙে তখন তাড়াতাড়ি নিংয়ানোকে বাইরে নিয়ে যায়। চিংইউ দেখতে পায় বাইরে তো রান্নাঘরে সেট আপ করা হচ্ছে। ও গিয়ে চাংতুকে জিজ্ঞেস করে, এসব কি? চাংতু বলে, আসলে এটা লর্ডের আদেশ, সে বলেছে আপনার নাকি একটি কিচেন দরকার, তাই আপনার জন্য এখানে কিচেন বানানো হচ্ছে। তবে তারপরও চিংইউর রাগ একটুও কমে না। ও তো জিউসির উপরে অনেক বেশি অভিমান করেছিল। চাংতু জিউসিকে গিয়ে বলে, আমার মনে হচ্ছে ম্যাডাম এখনো আপনার উপরে রেগে আছে, আপনার উচিত তার সাথে গিয়ে দেখা করা। রাতের বেলা চিংইউ আসে টংজিনের সাথে কথা বলতে এবং ওকে একটি গল্প শোনাতে বলে। টংজিন তখন গল্প শোনাতে থাকে এবং বলে, একদা একটি মেয়ে ছিল এবং সে চাংহাই হলে একজন স্বর্গীয় দেবতাকে বিয়ে করেছিল। তবে তার স্বামী তাকে একটি মাউন্টেনে ফেলে দিয়ে আসে এবং কখনোই তার সাথে দেখা করতে যায় না। মেয়েটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে তার স্বামীর সাথে দেখা করতে যায়
এবং তার স্বামীর অনেকটা কাছেই চলে যায়। তবে আবারও বাধা চলে আসে, কিন্তু তার স্বামী তার সাথে দেখা করতে আসে না। মেয়েটি এতটাই আহত ছিল, মনে হচ্ছিল সে হয়তো আর বাঁচবে না। সে মনে করেছিল তার স্বামী তাকে একটুও ভালোবাসে না। তবে এটা তার ভুল ধারণা ছিল, কারণ প্রত্যেক দিন রাতে তার স্বামী তাকে লুকিয়ে দেখতে আসতো যখন সে ঘুমিয়ে থাকতো। হয়তো কোনো কারণ ছিল, এই জন্য সে তার সাথে সরাসরি দেখা করতে পারতো না। দেখা যায় সেদিন রাতেও যখন চিংড়ি অসুস্থ ছিল তখন লুকিয়ে লুকিয়ে জিউসি ওকে দেখতে এসেছিল। তবে এটা আবার তংজিন দেখে ফেলে। তংজিনকে আবার জিউসি দেখে ফেলে এবং নিজের সাথে করে নিয়ে যায়। এবার এগুলো শুনে চিংড়িও বুঝতে পারে তাহলে হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে, যার কারণে জিউসি ওর সাথে এমন ব্যবহার করছে। এবং এটাও কনফার্ম হয় হয়তো জিওসি ওকে ভালোবাসে। এতে অনেকটা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ওরা দুজন মিলে রান্না করতে যায়। তবে রান্না করতে গিয়ে রান্নাঘরের অবস্থার 12টা বাজিয়ে দেয়। তবে যখন তংজিন সেখানে আসে, তিনজন মিলে অনেক কষ্টে সুস্বাদু রান্না করে ফেলে। চিংইও খাবার নিয়ে জিওসির কাছে আসে এবং ওকে খেতে দেয়। জিওসি যখন খাবার খায় তখন ওটা ওর কাছে অনেক বেশি ভালো লাগে। চিংইও জিজ্ঞাসা করে কেমন হয়েছে। জিওসি বলে একেবারে খারাপ না, ভালোই হয়েছে। তবে আসলে কিন্তু এটা ওর অনেক বেশি পছন্দ হয়েছিল। জিওসি মন ভরে খেতে থাকে। তবে তখনই চিংড়ির পেট থেকে আওয়াজ আসে। এতে জিওসি বুঝতে পারে চিংড়ি এখনো খাবার খায়নি এবং ওর খিদে পেয়েছে। চিংড়িকে জিজ্ঞাসা করে তুমি খাবার কেন খাওনি। চিংড়িও বলে আসলে খাবার শেষ হয়ে গিয়েছে, আমি ফিরে গিয়ে আবারও বানাবো, তখন খেয়ে নেব। তবে জিওসি বলে এর কোনো দরকার নেই, তুমি এখনই এখানেই খেয়ে নাও। চিংড়িও এতে খুশি খুশি রাজি হয়ে যায়। জিওসি জিজ্ঞেস করে তাহলে বসে কেন আছো। এতে চিংড়িও বলে আসলে আমি একটাই চপস্টিক এনেছিলাম। জিওসির আর কোনো উপায় থাকে না, তাই নিজের চপস্টিক দিয়ে ওকে খাইয়ে দেয় এবং নিজেও খেতে থাকে। চিংড়িও যখন সেখান থেকে চলে যাবে, জিওসি ওকে জিজ্ঞাসা করে তোমার কি সত্যি হোয়াইট স্নেকের কথা মনে নেই। আচ্ছা তুমি কি জানো 11 বছর ধরে ওকে এখানে বন্দি করে রাখা হয়েছে এবং আজকে হোয়াইট স্নেকের শেষ দিন, তার মানে ও ওখানেই মারা যাবে। মূলত জিওসি এটা এজন্যই বলছিল কারণ ও দেখতে চাইছিল যে এটা শোনার পরে চিংড়িওর রিয়াকশন কেমন হয়। তবে চিংড়িও তেমন কোনো রিয়াকশন না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় চিংড়িও রুমে বসে কাল্টিভেশন করছে। তবে হঠাৎ করে জিওসির বুকে ব্যথা হয়ে ওঠে। জিওসি তাড়াতাড়ি চিংড়িওর কাছে আসে এবং চিংড়িওকে কাল্টিভেশন করতে দেখে। তবে চেক করে বুঝতে পারে এইটা শুধুমাত্র একটি পাপেট, অর্থাৎ চিংড়িও ফাঁকি দিয়ে কোথাও যেন গিয়েছে। তো এই টান টান উত্তেজনার মধ্যে দিয়েই আজকের পার্টি শেষ হচ্ছে। দেখা হবে পরের পার্টে।